সহকারে বোঝানো বা দেখাতে পেরেছি যে এই শাসনটা সঠিক ছিল না এবং এটা জনকল্যাণমূলক একটা শাসন ব্যবস্থা না। শেখ হাসিনার শাসন আমলে আমরা দেখেছি ধনী ব্যক্তি ধনী হয়, গরিব মানুষ গরিবই থেকে যায়। তারা আমাদেরকে ক্ষমতায় আসার সময় 2009 সালে মুখরোচক কিন্তু কিছু কথা বলেছিল। ওই সময় যারা তরুণ ছিলেন তাদের খুব বেশি মনে রয়েছে। তার মধ্যে অন্যতম স্লোগান যেটা শেখ হাসিনা গলা উঁচিয়ে বলতেন, 10 টাকায় চাল খাবো, 5 টাকায় কাঁচা চাল খাবো, নৌকা মার্কায় ভোট দেব। 10 টাকার কাঁচা চাল, 5 টাকার চাল, মানে 10 টাকায় চাল আর 5 টাকার কাঁচা ঝাল পরবর্তীতে কত টাকায় গিয়ে ঠেকেছিল সে কথা কিন্তু আপনারা জানেন। শুধু কি তাই, আমরা যখন আমাদের অধিকারের কথা বলতাম যে আপনি আমাদের 10 টাকার চাল খাওয়ান আর না খাওয়ান, তা যা করছেন, মুখ দিয়ে কথা বলার তো একটু অধিকার দেন। যেই কথাগুলো হাসিনার পক্ষে যাইতো সেই কথাগুলোই তিনি শুনতেন। আপনি জানবেন আমাদের নেতা মাহমুদুর রহমান মান্নার ব্যাপারে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে একদিন বলেছিলেন যে মাহমুদুর রহমান মান্না খুব ভালো লেখে, খুব ভালো কথা বলে, যদি বলি যে আওয়ামী লীগের পক্ষে কিছু লেখেন তাহলেই ওনার নাম, উনি বলেছিলেন যে মান্না, ওনার মতো করে উনি বলেছিলেন যে জুড়ে দেয় কান্না। মান্না যদি কান্নাই জুড়ে দেয় সেটা এদেশের জনগণের জন্য কান্নাকাটি করেছে। তার প্রমাণ হচ্ছে মাহমুদুর রহমান মান্নার মূল কনসেপ্টটা হচ্ছে, আপনি এখানে দেখছেন কল্যাণ রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট। কল্যাণ রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেটটা হচ্ছে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে পদ্মা সেতুর খাম্বাগুলোকে গুরুত্ব দিয়ে দেখানো হবে না টেলিভিশন চ্যানেলে। আপনাদের মনে থাকার কথা, হাসিনা আমাদেরকে এমন উন্নয়ন দেখিয়েছিল যে একটা খাম্বা উদ্বোধন হইতেছে, ক্যামেরা দিয়ে সব টেলিভিশন চ্যানেলগুলো সেখানে দাঁড়াই গেছে। দেখেন কি উন্নয়ন করতেছে। মেট্রো রেলের একটা খাম্বা উন্নয়ন হইতেছে, সেখানে সব টেলিভিশনগুলো যে এত নম্বর পিলার উদ্বোধন হয়েছে। মনে পড়ে আপনাদের সেই কথা? 37 নম্বর আর যেন কত 9 নম্বর পিলার পদ্মা সেতু, তা নিয়ে কি হুলস্থুল কাণ্ড। অথচ আমার দেশের চিকিৎসা ব্যবস্থায় কোনো এক গরিব নারী সে হসপিটালে ভর্তি হওয়ার মতো টাকা না থাকার কারণে প্রসব বেদনায় হসপিটালের মেঝেতে বাস্তা প্রসব করে দেয়, সেটা নিয়ে আলাপ হাসিনা এবং তার লুটেরা মন্ত্রীরা কোনো সময় করে নাই। ওয়েলফেয়ার স্টেট বলতে ওটাই বোঝায় আমরা এই সমস্ত উন্নয়নের বিরোধিতা করছি না, এগুলো লাগবে না তা বলছি না। আমরা বলতে চাচ্ছি আগে আমার পেটে ভাত দিতে হবে, তার পরবর্তীতে আমাদের দেশের যেই সমস্ত শিক্ষার্থীরা আছে তাদেরকে সুষম শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। সেই নীলফামারীর বুরুঙ্গামারি বলেন, ওই আপনার ঠাকুরগাঁও বলেন, সেই বরগুনার প্রত্যন্ত অঞ্চল বলেন, সেখানের একটা ছেলে পড়াশোনার যেই সুযোগ পায়, এই যে রাজউক উত্তরা মডেল কলেজ, মতিঝিল আইডিয়াল কলেজ, তারা কি একই ধরনের সুযোগ পায়? ওই ছেলেটাও তো দেশের নাগরিক। তাহলে সেই প্রান্তিক পর্যায়ের ছেলেটা কেন ঢাকার মতো বা আমাদের দেশের এই গুলশান বানানীদের যে বাচ্চারা তাদের মতো বেড়ে উঠতে পারবে না? এই বৈষম্যটা কেন থাকবে? প্রথম হচ্ছে মানুষের গুরুত্ব, যার কারণে তার খাবারের অধিকার নিশ্চিত নাগরিকত্ব করতে চায়। তার পরবর্তীতে হচ্ছে শিক্ষা এবং চিকিৎসা। এই সমস্ত মৌলিক অধিকারগুলো নিয়ে আমরা কাজ করতে চাই, এটাই হচ্ছে নাগরিক ঐক্যের কাজ। যার জন্য আমাদের নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা খুব আরও ভালোভাবে বলবেন, কারণ এটা নিয়ে আমাদের পার্টির একটা খুব ভালো হোমওয়ার্ক আছে। আমরা চাচ্ছি গরিব মানুষের কাছে হাতে টাকা তুলে দিতে। তার কি সুবিধা হবে? আজকে সালমান এফ রহমান টাকা পেয়েছে, সে টাকা কোথায় গিয়ে ইনভেস্ট করেছে? দেশের বাইরে। আপনি দেখবেন যে মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরি করে ফেলছে। এই দেশে ওই দেশে এত নম্বর সিরিয়ালে আমাদের দেশের লুটেরা মন্ত্রীদেরকে পাওয়া যায়। এই নাম সিরিয়ালগুলো আপনারা খুব ভালোভাবে জানেন। কিন্তু একবার চিন্তা করে দেখেন, যেই গার্মেন্টস শ্রমিক মাসে 10 থেকে 12,000 টাকা স্যালারি পায়, ওর হাতে যদি আপনি 50,000 টাকা তুলে দেন, ওই টাকাগুলো কি কোনোভাবে বাইরে ইনভেস্ট করার সুযোগ আছে? ও ওর বাচ্চার জন্য দুধ কিনবে ওই টাকা দিয়ে, ওর বাচ্চার জন্য খাতা কলম কিনবে। যদি কোনো মেয়ের কথাও বলে, একটা গার্মেন্টসে চাকরি করে একটা মেয়ে, সে হয়তো হাতে দুটো চুড়ি কিনবে, একটা লিপস্টিক কিনবে। কিন্তু এই চুড়ি লিপস্টিক উৎপাদন করে কে? বাংলাদেশ। বাংলাদেশের শিল্প ব্যবস্থা আস্তে আস্তে ভালো হবে, ছোট জিনিসগুলো যাতে বিনিয়োগ হবে। কিন্তু এই লুটেরারা সবসময় টাকা নিয়ে বাইরে যাবে। বাজেটের একটা আলাপ থাকে, এই জিনিসটা খুব ভালোভাবে বুঝবেন। নাগরিক ঐক্য কেন ওয়েলফেয়ার স্টেটের কথা বলে? আমাদের দেশে যে বাজেট প্রণয়ন হয় সেটায় প্রায় 70%-এর বেশি 2 ধরনের কর থাকে। আপনারা চকলেট কেনেন না? চকলেটের ভিতরে কিন্তু ভ্যাট থাকে, আর ইনকাম ট্যাক্স একটা ট্যাক্স, যে 70-30%-এর ডিফারেন্স। মানে জনগণ, বিষয়টা এরকমের যে সালমান এফ রহমান 1 কেজি লবণ কিনলে যেই কয় টাকা ট্যাক্স দেয়, আমাদের দেশের একজন গরিব মানুষ ওই টাকা দিয়ে ট্যাক্স দেয়। আচ্ছা, আইফোন কি আমরা বেশি কিনি না লবণ বেশি কিনি? অবশ্যই লবণ বেশি কিনি।
তাহলে সরকার আমাদের দেশে লবণ কেনা, তেল কেনা, ডাল কেনা, চাল কেনা, এখানে 70% কর দেয় টোটাল ইনকাম ট্যাক্সে, টোটাল ইনকামের। আর বাকিগুলো হচ্ছে ইনকাম থেকে নেয়, যে কত আয় করলো। সালমান এফ রহমান কত আয় করলো আপনারা জানেন। গ্রামীণ ফোন 30,000 কোটি টাকার কর দেয় নাই, ফাঁকি দিছে। অথচ কোনো এক জর্দা ব্যবসায়ী টাকা দিয়ে নাম করে। এদেশে কি ব্যবসায়ী ওই জর্দা ব্যবসায়ী? বেক্সিমকো গ্রুপ কোথায়? হাজার হাজার কোটি টাকা লোপাট তারা করে নিয়ে যায়। আমরা বলতে চাচ্ছি নাগরিকত্বের ওয়েলফেয়ার স্টেট মানি হচ্ছে এদেশের প্রত্যেকটা মানুষের খাবারের অধিকার, তার বাচ্চার শিক্ষার অধিকার, প্রত্যেকটা মানুষের চিকিৎসার অধিকার, এগুলো রাষ্ট্র নিবে এবং নিতে হবে। এটাই হচ্ছে মূলত রাষ্ট্রের কাজ। যদি কোনো রাষ্ট্র সেটা না নিতে পারে, যদি কোনো সরকার সেটা না নিতে পারে, তার মূলত ক্ষমতায় থাকার আসলে কোনো অধিকার নাই। একটা রাষ্ট্র থেকে কি চায়? একটা রাষ্ট্র থেকে মানুষ কি পেতে পারে? মানুষ দল ক্ষমতায় আসলে একদল দেখবেন যে লুটতরাজ করবে এবং মনে করে আমার দল ক্ষমতায় আসছে, আমি টাকা তুলবো, চাঁদা তুলবো, আমার ওকে ওইখানে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কি বলে চাকরি দিয়ে দেন, আমার সচিবালয়ে ঢুকিয়ে দেন, এখানে চাকরি দেন, ওখানে চাকরি দেন, তদ্বির বাণিজ্য শুরু হয়ে যায়। আশ্চর্যজনক ব্যাপার, মানুষের কনসেপ্ট এত খারাপ যে ডক্টর ইউনূসের সরকারের পেছনেও এই ধরনের লাইন দিয়ে লাগছে যে তদ্বির বাণিজ্য করে তাদের